চোখের জলে নয় বরঞ্চ হাসি মুখে এবার পুত্রবধূকে ঘরে লক্ষ্মী করে নিয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর বিদায় বেলাতে যখন কিনা এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে অভিমন্যু রয় চৌধুরী, এবং অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে জানিস তো মা, এই দিনটার অপেক্ষা তোর মা এবং আমি দীর্ঘকাল করেছি, কিন্তু তার শর্ত অবশেষে তোর মা তো তোকে সেই ছোট্টবেলায় ফেলে রেখেই চলে গেল আমার দায়িত্বে, এবং আমি যে তোকে কতটা কষ্ট করে মানুষ করেছি, যে যদিও এই কষ্টটা একটু হলেও আসান হয়েছে শুধুমাত্র তোর পিসিমণির দৌলতে, এবং আজকে তোর পিসিমণি হয়তো বা তাড়াহুড়া করে আমরা এখানে চলে আসার কারণে উপস্থিত হতে পারিনি, কিন্তু মায়ের কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে কিন্তু ইন্দ্রাণী খামতি দেয়নি। তাই আমি তোকে বলবো যে কোনোদিনও ইন্দ্রাণীকে কষ্ট দিয়ে তোর বাবার মুখ পোড়াস না। মনে রাখিস মা, যে তোর বাবা তোর কাছে যেরকম প্রিয় ঠিক সেরকমভাবে তোর শাশুড়ি মা অর্থাৎ ইন্দ্রাণীও কিন্তু তোর প্রিয় হয়ে উঠবে যখন কিনা তুই ওকে মায়ের চোখে দেখবি। তাই চোখের জল একদম ফেলবি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে বাবা তুমি এতটা দূরে থাকো, আমি কি করে তোমাকে ছাড়া এখানে থাকবো বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে বিদায়বেলাতে কুসুমের বাবা এবং অনুশ্রীর বাবাকে, যে তোমাদের দুজনকেই আমি একটা জিনিস বলে বোঝাতে পারছি না, যে তোমরা এরকম একটা হীরের টুকরো আমাকে দিয়েছো, তাহলে তার শর্ত তোমরা ওদেরকে কাঁদিয়ে এখান থেকে কেন যাবে বলো তো। আমি তোমাকে বলছি অভিদা, অনেক তো গ্রামের জীবনযাপন করেছো তাই না, এবার বরঞ্চ একটু শহরে সাহেব সাজার চেষ্টা করো। তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হলো তুমি দয়া করে এখন থেকে আমাদের বাড়িতেই থাকো, এবং শঙ্কর তো তার পাশাপাশি আমাদের বাড়িতেই থাকে। এবার তো আমাদের সম্পর্ক আরও বেশি মজবুত হলো। এতদিন শঙ্করও আমাদের পরিবারের সদস্য ছিল, এবার আমার বেয়াই হয়ে গেলো। তাই আমি কোনোভাবেই চাই না যে আমার দুই ঘরের লক্ষ্মীর চোখ থেকে আজকে বিদায় বেলা তো কোনো রকম কোনো জল পড়ুক। তাই আমি চাই আমার ঘরের লক্ষ্মীদেরকে মুখে হাসি নিয়ে আমার বাড়িতে নিয়ে তুলতে। তাই আমি কোনোভাবেই চাই না যে তোমরা আর ওদেরকে কোনো রকম কোনোভাবে হতাশ করো। তাই তোমরা আজ থেকে এখানেই থাকবে, আমি কোনো রকম কোনো কথা শুনতে চাই না। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী আপত্তি করে বলতে থাকে যে দিদি, এরকম করে ধর্মশালা তুমি যদি খুলে বসো তাহলে তো যে না সেই আত্মীয়তা করে আমাদের বাড়িতে এসে ওঠার চেষ্টা করবে, সেরকম করে যদি হতে থাকে তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা মীনাক্ষী, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এতে করে তোর সমস্যা কী হচ্ছে, তোর ঘাড়ের উপরে তার চেপে বসছে নবিদা এবং শঙ্করদা। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে না দিদি, আর যাই হোক না কেন তাদের নিজেদের তো বাসস্থান আছে তাই না, তারা সেখানে চলে যাক। হাজারো তাদের মেয়েদেরকে তো আমাদের বাড়িতে ঢুকিয়েই ফেলেছে, তাহলে এখন নতুন করে আবার তারাও যদি এখানে এসে থাকে তাহলে তো আমার মনে হয় যে এই বাড়িতে থাকা দায় হয়ে যাবে, জানো তো। ঠিক সেই মুহূর্তে সমস্ত লোকেরা যখন মীনাক্ষীর কথাকে উড়িয়ে দেয় এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে না, এই বিষয়ে অবশ্যই দেবলীনার সঙ্গে পরামর্শ করে আমাকে দেবলীনাকে যে কোনো মূল্যে হোক না কেন ছদ্মবেশ ধারণ করে এই বাড়িতে হলে ঢুকাতেই হবে, নয়তো আমার এখানে বাঁচা দায় হয়ে যাবে। অন্যদিকে যখন কিনা শেষে সমস্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে যখন কিনা বিদায় সম্পন্ন হয়, এবং তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন তার দু ছেলেকে বলতে থাকে যে নাও এবার তোমরা তোমাদের জীবনসঙ্গীদেরকে নিয়ে আমার বাড়ির চৌকোটে এনে দাঁড় করো, এবং আমি সেখানে ধুমধাম করে ওদের বরণের ব্যবস্থা করব। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ওদের বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা কোনোটাই এতটা শুভ হবে না। মা প্রতি পদে পদে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বুঝিয়ে দেবো যে তারা যে পছন্দ করে পুত্রবধূকে এনেছে তারা রীতিমতো এই বাড়ির জন্য একটা অভিশাপ ছাড়া অন্য কোনো কিছুই না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।